ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেস সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই যে নামটা আমাদের মাথায় আসে সেটা হলো বেগুনকোদর স্টেশন। এই বেগুনকোদর স্টেশনটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অনেক কথা টুকরো টুকরোভাবে শুনেছেন, অনেক কিছুই হয়তো আপনার মিডিয়ার মাধ্যমে জেনেওছেন। কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি কী এবং কী করে এই স্টেশনটা ইন্ডিয়ার একটা হন্টেড রেলওয়ে স্টেশনে পরিণত হলো, সেই ঘটনাটা তো আমি আজকে আপনাদেরকে বলবই। তার সাথে উত্তর চব্বিশ পরগনা থেকে রিজু এই বেগুনকোদর স্টেশনে যাওয়ার এক অসামান্য ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করেছে, সেটাও আমি কিন্তু আপনাদেরকে আজকে এই এপিসোডে বলবো। তো কোথাও যাবেন না, শেষ পর্যন্ত আপনারা ঘটনাটা শুনতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে ইমেল করতে হবে এবং ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশানে মেনশন করা আছে। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমাদের এই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর একটা কথা বলবো, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একবার ঘটনাটা পড়ে দেখবেন যে সেই ঘটনাটা আদৌ প্রচারযোগ্য কিনা। এবং আমাদের এই চ্যানেলের ঘটনাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই এনজয় করে, তাই এমন কিছু লিখবেন না যে ঘটনাগুলো সবার সামনে শোনা সম্ভব হবে না, কারণ আমরা ওই ধরনের কথা এই চ্যানেলে প্রচার করি না। তো চলে যাবো এবার ঘটনায়। তার আগে বলি, আমাদের এই ভূত ভগবান চ্যানেল থেকে একটা নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল করা হয়েছে, দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে প্রকৃতি, গাছপালা, এখানকার বাড়িঘর, এখানে বাজার দোকানে কী কী জিনিসপত্র পাওয়া যায়, এই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলেছিলেন যে আমেরিকায় যেখানে থাকে সেই জায়গাটা দেখাতে, সেখানকার রাস্তাঘাট, পাহাড়ি পরিবেশ পুরোটা দেখাতে, কিন্তু সেটা তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো সেই জন্য আমাদের নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চ্যানেলের নামটা আমি আবার বলে দিচ্ছি, দ্য বং শপার। এবারে আমি চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে এখন বলতে চলেছি সেই ঘটনাটা উত্তর চব্বিশ পরগনা থেকে রিজু লিখে পাঠিয়েছে। মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। আপনারা হয়তো বেগুনকোদর স্টেশনের ব্যাপারে অনেকেই অনেক কিছু শুনেছেন, যেটা একটা ভৌতিক স্টেশন। কিন্তু আপনারা কি জানেন আদৌ এরকম একটা স্টেশন, পুরো একটা গোটা রেলওয়ে স্টেশন, সেটা কি করে একটা ভৌতিক স্টেশনে পরিণত হলো? এবং এমন কি ঘটনা ঘটলো যার জন্য ইন্ডিয়ান রেলের তরফ থেকেও কিন্তু এটাকে একটা হন্টেড স্টেশন রূপেই কিন্তু লিস্ট করা আছে, একদম অফিসিয়াল আমি ডকুমেন্টের কথা বলছি। আপনারা যদি গুগল করেন তাহলে আপনারাও দেখতে পাবেন যে এটা কিন্তু ভারতীয় রেলের তরফ থেকেও এই স্টেশনটাকে কিন্তু হন্টেড হিসেবেই লিস্ট করা আছে। এবং এত কিছু হয়ে গেছে যার জন্য এই স্টেশনটা কিন্তু টানা 42টা বছর বন্ধ ছিল। টানা 42 বছর কোনো ট্রেন থামতো না, কোনো ট্রেন মানে এই স্টেশন থেকে কেউ কোনো লোক উঠতো না, কোনো লোক নামতো না, কিচ্ছু হতো না। এবং আস্তে আস্তে অনেক রকমের বিষয়ে অনেক রকমের কথা এই স্টেশন বা এই রেলওয়ে স্টেশনটা সম্পর্কে শোনা যায়। এবং এখন যখন 2010 নাগাদ এখানে মানে এই স্টেশনটা যেহেতু এতদিন থেকে এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, তো বিভিন্ন প্রশাসনিক মহল থেকেও চেষ্টা করা হয় যাতে এই স্টেশনটাকে আবার ফাংশনাল করা যায়। তো তার বহু চেষ্টার পরেও আজও কিন্তু মানে বিকেল 5টার পরে, মানে এমনিতেই গুটি কয়েকটা ট্রেনই আছে যেটা এই বেগুনকোদর স্টেশনে থামে, এবং তার মধ্যে কোনো ট্রেন কিন্তু বিকেল 5টার পর আর এই স্টেশনে থামে না। তো সেটার পিছনেই বা কী কারণ আছে সেই সমস্ত কিছুই আজকে আমি এই এপিসোডে বলবো। আর উত্তর চব্বিশ পরগনা থেকে রিজু যে ঘটনাটা পাঠিয়েছে সেটাও কিন্তু এই বেগুনকোদর স্টেশনটাকে কেন্দ্র করেই। কারণ রিজু এবং ওর যে মাসতুতো ভাই রনি, এরা দুজন কিন্তু ওই বেগুনকোদরে নিজে গেছিল ওরা।
এই ব্যাপারটাকে দেখার জন্য বা বোঝার জন্য যে কেন এটাকে ভৌতিক স্টেশন বলা হয় এবং ওরা হঠাৎ করে কেন বেগুনকোদরে গেল সেটাও কিন্তু আমি এই এপিসোডে বলবো। আচ্ছা, তো সময়টা ছিল 2020 সাল। 2020 সালের ফেব্রুয়ারি মাসে একবার কোনো একটা কাজের জন্য এই রিজু কিন্তু একটা জায়গায় যাচ্ছিল, ঠিক আছে। এবার তখন সদ্য করোনার ব্যাপারটা আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়াচ্ছে, মানুষ জানছে করোনা ব্যাপারটা কি। তো তখনও কিন্তু লকডাউন কিছু হয়নি, ঠিক আছে। তো হাতিয়ার দিকে একটা জায়গায় যাচ্ছিল ট্রেনে করে। এবার যে ট্রেনে করে ও যাচ্ছিল, তো সেই ট্রেনে যে খুব বিশাল লোকজন ছিল তা নয়। তো ও একদম জেনারেল কম্পার্টমেন্টে ছিল। তো সেখান থেকে ও যখন যাচ্ছে, তো তখন ও খেয়াল করে যে ওদের ওই জেনারেল বগিতে 4-5 জন ছিলেন ওর আশেপাশে যারা, তারা বলছে এই জানলাটা বন্ধ করো। মানে ট্রেন তো ছুটছে, ট্রেন মোটামুটি একটা স্পিডে যাচ্ছে, তো বলছে এই জানলা বন্ধ করো, সমস্ত কিছু বন্ধ করে দাও। তো ও নিজের মধ্যে মোবাইল ঘাঁটছিল, তো বুঝতে পারেনি কেন। তো বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করার পরেও ভাবছে যে বাবা বন্ধ কেন করলাম হঠাৎ করে এরকম। আর সেটা কিন্তু এই দুপুর নাগাদ টাইম ছিল, ঠিক আছে। তো ও যখন জিজ্ঞেস করেছে যে কেন আপনি বন্ধ করতে বলছেন, এরকম কথা যখন জিজ্ঞেস করে, তো তখন ওই লোকগুলো বলছে যে বেগুনকোদর আসছে, বেগুনকোদর স্টেশন আসছে, সব বন্ধ করে দাও। আমরা তো এই রুটে মাঝে মধ্যেই যাতায়াত করি, তো এই স্টেশনটা যখন আসে আমরা সব বন্ধ করে দিই। ও না কিছু বুঝতে পারলো না। এবার এই নামটাও মাঝে 1-2 বার শুনেছিল যে বেগুনকোদর বলে কোনো একটা স্টেশন আছে, সেখানে এরকম ভৌতিক স্টেশন বলা হয়, জাস্ট এইটুকুও জানতো। খুব আবছা আবছা ওর কাছে নলেজ ছিল। তো ও না মানে বন্ধ করে দেওয়ার পরেও ও কী করেছে, ওখান থেকে বেরিয়ে গেছে। ওর যে জেনারেল কম্পার্টমেন্টটা ছিল সেখান থেকে বেরিয়ে গিয়ে ওর দরজার দিকে গেছে এবং সেখানে সেখানে আর কি একটুখানি খোলা ছিল একটা জানলা, সেখানটায় কেউ ছিল না, ও একা। এবার তখন ওই দুপুর বিকেল নাগাদ এরকম, তো ও দেখছে ওই স্টেশনটা দিয়ে ঢুকছে, ট্রেনটা ঢুকছে আর কি। এবার ও দেখছে যে পুরো ফাঁকা, একদম পুরো ধুধু করছে, ফাঁকা, কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই, স্টেশনে একটা লোক নেই। এবার ও দেখছে 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 দেখছে, ও না ভাবছে যে এই জায়গাটাকে ভৌতিক স্টেশন বলে। তো ওর না মানে খুব অদ্ভুত লাগলো দেখতে। এবং যখনই ও স্টেশনটার দিকে, এবং এখানে একটা কথা বলে রাখি, ওই যে ও যে জেনারেল কম্পার্টমেন্টে ছিল সেখানের আশেপাশে যত লোকজন ছিল তারা সবাই জানলা ফান্না বন্ধ করে দিল। মানে তাদের ব্যাপার হচ্ছে তারা ওই স্টেশনটার দিকে তাকায়ও না, ঠিক আছে, তারা তাকায়ও না। আর ওই ট্রেনটাও থামে না। এবার ও যখন দেখছে, ওর না খুব অবাক লাগলো যে ফাঁকা স্টেশন এর আগে মানে অন্যান্য সময় দেখেছে, তাই বলে এত ফাঁকা, একটা লোকজন, কিচ্ছু নেই। ইভেন সেই অর্থে কোনো প্ল্যাটফর্মও নেই, একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটা মোটামুটি ওই সাদা নীল, হালকা হালকা সাদা নীল মতো রং ঠং করা, সেই রঙও অনেকটা ফেড হয়ে গেছে, এরকম জাস্ট ও দেখলো। এবার দেখে ট্রেনটা যখন মোটামুটি ক্রস করে চলে যাচ্ছে, ওর কেন জানি না মনে হলো কিছু একটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মানে ওর ট্রেনটা তো যাচ্ছে, এবার ওই যে স্টেশনটা, সেই জায়গাটাও প্রথমে খুব অবাক হয়ে দেখলো যে আশেপাশে কিচ্ছু নেই, একটা জনমানুষ নেই। তারপরে ওর মনে হলো যে একটা লোক হয়তো ওখানটায়, বা একটা মানুষ হোক বা লোক হোক, সেটা পুরুষ নারী সেটাও জানে না, কিন্তু মনে হলো যেন ওর কিছু একটা ছিল, মানে এই ছিল এই নেই, চোখের পলকে যেন একটা কিছু ছিল, সেটা উধাও হয়ে গেল। এবার সেটা পুরুষ ছিল না কোনো মহিলা ছিল না, কেউ কিছু জানে না। এবার এই জিনিসটা যখন হয় না, ওর না মনে হলো একটুখানি মাথাটা ঘুরে গেল, মানে কি হলো ব্যাপারটা, চোখের সামনে একটা কিছু মনে হলো যেন ছিল, বাট হঠাৎ করে ইনভিজিবল হয়ে গেল। এটার পরে ওরখানি মানে একটু শরীরটা একটু অস্বস্তি লাগতে থাকে, তো ভিতরে চলে আসে। এবার ভিতরে আসার পরে ও দেখছে যে লোকগুলো সব, মানে ওর জেনারেল কম্পার্টমেন্টে খুব বেশি ভিড় ছিল না, তো লোকগুলো প্রণাম করে ট্রেনের যে দরজা, ওই জানলাগুলো ছিল সেই জানলাগুলো খুলে দিল। ওর ব্যাপারটা খুব অবাক লাগলো। তো তখন ভাবলো যে ব্যাপারটা ঠিক কী হলো, একটুখানি জানতে হবে। তো যেই ভদ্রলোক ওর অপোজিটে বসেছিল, তো সেই ভদ্রলোককে জিজ্ঞেস করছে যে আচ্ছা, এই বেগুনকোদর স্টেশনে আপনারা তো বলছেন যে এই রুটে আপনারা মোটামুটি যাতায়াত করেন, তো আপনারা সবাই মানে দিয়ে দেন কেন, কেন দিয়ে দেন এভাবে ট্রেনের জানলা? তো তখন বলছে বাবা তুমি কিছু জানো না দেখছি, তো আমাদের তো এই যে আমাদের যে
এই স্টেশনে তো ভূত থাকে, অনেকেই এই ভূত দেখেছে এবং যারাই দেখেছে তারা নাকি অসুস্থ হয়ে গেছে, এরকম একটা কথা বলল। তো তারপরে তো লোকগুলো মানে ও একটু ইন্টারেস্ট দেখাতে চাইছিল, কিন্তু ও বুঝতে পারলো যে কেউই এই বিষয় নিয়ে খুব একটা কথা বলতে রাজি নয়, মানে কেউ অতটা বেশি ওকে বলতে চাইছে না, এবং বলছে যে তুমি জানো না তো ঠিক আছে, তুমি জেনে রাখো যখনই এই রুটে তুমি যাতায়াত করবে বেগুনকোদর আসার আগে এমনিতেও লোকজন সবাই বলবেই, কিন্তু ওই স্টেশনের দিকে তাকাবেও না, আর ওই সময় ট্রাই করবে যে বাথরুম না ব্যবহার করতে। যদি ভুলবশত চলে গিয়ে থাকো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওইটুকু চেষ্টা কয়েক কয়েক মিনিটই লাগে। তো আর কিছু বললো না, যে যার পরবর্তীতে যে যার গন্তব্যে নেমে গেল। তো রিজুও তার যে গন্তব্য ছিল সেখানে নেমে গেছে। এবার ও যেটা লিখেছে ইমেলে সেটা হচ্ছে যে রিজুর মানে মামার ছেলে হচ্ছে এই রনি। এবার এই রিজু আর রনি 2019 থেকে মানে ওরা কি করতো, ওরা যেহেতু একই জায়গায় পড়াশুনো করতো, তো ওদের ঘরে না ওরা খুব কম্পিউটারে গেম খেলতে খুব ভালোবাসতো, কম্পিউটার গেম খেলতে ওরা মানে ভীষণ পছন্দ করে। তো সেই কম্পিউটার গেমেরই একটা কি বলবো একটা কি করতো, ওরা দুজনে গেম খেলতো, এবার একটা ক্যামেরা সেট করে রাখতো, ওরা একটা ক্যামেরা কিনেছিল। তো সেই ক্যামেরাটা ফিট করে ওরা গেমটা খেলতো এবং পুরো গেম খেলার সময়টাকে ওরা ওই যে ক্যামেরা ছিল তাতে রেকর্ড করতো, এবং রেকর্ড করে ওরা কি করতো, ওইটা একটা ওরা ইউটিউবে চ্যানেল বানিয়েছিল, সেই চ্যানেলে ওই গেম খেলার ভিডিওগুলো ওরা আপলোড করতো। ওটা ওরা খুব রিসেন্ট শুরু করেছিল, মানে 2019-এর মানে মিডল থেকে ওরা একটা ইউটিউবে চ্যানেল করে, এবং ওই সপ্তাহে একটা কখনো দুটো এরকম করে ওরা ভিডিও দিত। আর ওরা যেহেতু নিজেরা গেম খেলতে খুব ভালোবাসতো, তো ওরা একটা এরকম চ্যানেল চালাতো যেখানে ওরা বলতো যে এই গেমটা নতুন এসছে, এই গেম সম্পর্কে হয়তো দুটো কথা বললো, কীভাবে গেমটা খেলতে হবে সেই বিষয়ে দু একটা ছোট ছোট কথাবার্তা শেয়ার করতো, এইরকম ব্যাপার কিন্তু ছিল। তো ওর না মনে মনে তখন থেকেই, আর এই রিজু আর রনি কিন্তু মানে দুজনে কাজিন হলেও প্রচণ্ড ভালো বন্ধু ছিল, দুজনে একে অপরের সাথে প্রচুর টাইম স্পেন্ড করতো, সমস্ত কথা একে অপরের সাথে শেয়ার করতো, এই সব কিছু ছিল। আচ্ছা, এবারে ওর যে অভিজ্ঞতাটা হলো, তো অভিজ্ঞতাটা হওয়ার পরে ও যে কাজ ছিল, তো কাজ সেরে ওরা মানে ও আর কি রিজু একাই যাচ্ছিল, তো কাজ সেরে ও আবার চলেও আসে কদিন পরে। এবার কদিন পরে যখন চলে আসে, যেহেতু ওরা একসাথেই পড়াশুনো করতো, তো ও ওর কাজিন আর কি রনিকে একদিন বলছে যে জানিস তো আমি এবারে যে গেছিলাম আমার না একটা খুব অন্য রকমের অভিজ্ঞতা হলো। তখন ও বলছে কি অন্য রকমের অভিজ্ঞতা বলতে কীরকম? তো তখন রিজু বলছে যে আমি যাচ্ছিলাম, তো যাওয়ার পথে বেগুনকোদর পড়েছে। এবার রনি বলে যে ছেলেটি, সে আবার এই সম্পর্কে নামই শোনেনি যে বেগুনকোদর বলে কোনো স্টেশন আছে, সেটাকে হন্টেড হিসেবে দেখা হয়, গণ্য করা হয়, ও কিছুই জানতো না। তো ও বলছে যে আচ্ছা তাদের স্টেশনটা নামটা বেশ অদ্ভুত টাইপের, বেগুনকোদর খুবই অদ্ভুত। তো তখন বলছে এটা কোথায় পড়ে? তো তখন ও বলছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, এবং এটা পুরুলিয়ার যে টাউন সেখান থেকে প্রায় 30-35 কিলোমিটার এরকম দূরে পড়বে। তো তখন ওরা আর কি মানে দুজনে মিলেই ব্যাপার সম্পর্কে ডিসকাস করে, এবং রিজু তখন রনিকে বলে যে জানিস তো মানে এরকমভাবে ট্রেনে সবাই জানলাগুলো বন্ধ করে দিচ্ছিল, এবং আমি যখন ওই জায়গা থেকে বেরিয়ে দরজার দিকে গেলাম, তো সেইখানে দরজাটা বন্ধ ছিল কিন্তু ওখানে একটা পাশে জানলা ছিল, তো সেখান দিয়ে আমি দেখলাম স্টেশনটা পুরো ফাঁকা। তো এটা শুনে রনি বলছে যে এরকম বহু ফাঁকা স্টেশন তো দেখাই যায়, এটা না হওয়ার কি আছে, হয়তো ছোট জায়গা সেরকম লোকজন ওঠে না সেই জন্য ফাঁকা। তো তখন রিজু বলছে যে দেখ যতই হোক একটা স্টেশনে যদি রাত 12টার সময় একটা ট্রেন আসে তাহলেও কিন্তু সারাদিনে 2-4-5টা হলেও লোক দেখা যায়, একেবারে জনমানবহীন একটা স্টেশন সেটা কি করে হয়? তো তারপরে ওর যে অভিজ্ঞতাটা হয়েছে, ওর মনে হলো যে কেউ একজন বসেছিল, এবং ও হঠাৎ করেই মনে হলো যে যে বসেছিল সে হঠাৎ করে উধাও হয়ে গেল। তো বলছে যে একটা ট্রেন একটা নির্দিষ্ট স্পিডে এগোচ্ছে, তুই কাউকে বসে থাকতে দেখলি, তো কিছুক্ষণ পরে সে তো তোর ভিজিবিলিটি থেকে দূরে চলে যাবে, তো তুই এটা কি করে ভাবলি যে ওটা ওরকমই থাকবে? তো তখন রিজু বলছে যে না, আমি এটা কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছি যে আমার মনে হলো একটা কিছু ছিল, এবং সেই সেম জায়গাতে আমি যখন আবার তাকালাম আমি দেখি সেই জিনিসটার ওখানে নেই। তো এটা নিয়ে রিজুর সাথে রনির প্রচুর কথা হলো। রনি তো প্রথমে বিশ্বাসই করতে চাইলো না যে এরকম কিছু বিষয় আছে, তো ওরা তখন একটা গুগলে জাস্ট নর্মাল সার্চ করেছে, তো তারা ওইরকম দু একটা ইনফরমেশন পেয়েছে যে এরকম বেগুনকোদরকে এরকম
হন্টেড বলা হয়, এই সেই সমস্ত খুব নর্মাল কিছু জিনিসপত্র ওরা দেখলো। এবার ওরা দুজনে মিলে তো এটা নিয়ে কথা বলছে, এবং রিজু এবং রনি দুজনেরই কিন্তু ব্যাপারটা মানে এই স্টেশনটা সম্পর্কে ওদের বেশ ইন্টারেস্ট গ্রো করে, যে এটা ব্যাপারটা কি, এটা কি সত্যিই হন্টেড। এবার তখন রনির মাথায় একটা বুদ্ধি এলো, যেহেতু ওরা সে সময়টা ইউটিউব চ্যানেল করতো, তো ওরা বললো যাকে আমরা তো আমাদের চ্যানেলে তো এরকম প্রচুর গেমের ভিডিও আপলোড করি, আমরা গেম খেলি, সেগুলো দেখাই, তো আমরা তো একটা কাজ করতে পারি, আমরা তো ওখানে যেতে পারি, গিয়ে আমরা ধর ওখানে একটা ভিডিও করলাম, বা ওখানে বসে ধর আমরা গেম খেললাম, এরকম করলে কেমন হয়। তো তখন রিজু বলতে, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে যে আমরা ওরকম একটা মানে ভৌতিক জায়গায় যাবো, একটা ভুতুড়ে জায়গায় যাব? তো তখন বলছে কেন, না যাওয়ার তো কিছু নেই। তো ওরা মানে প্রথমে আর কি ওদের এরকম একটা প্ল্যান ছিল না যে ওরা যাবেই, মানে জাস্ট একটা ক্যাজুয়ালি বলেছিল রনি রিজুকে, কিন্তু রিজু রাজি হয়নি। তো ব্যাপারটা ওখানেই থেমে যায়। এবারে একটা অদ্ভুত ঘটনা ঘটার রিজুর সাথে শুরু হয় ঠিক তার 2-3 দিন পর থেকে। কি ঘটনা শুরু হয়, তো 2-3 দিন পর থেকে যেটা শুরু হলো, রিজু যখনই ঘুমোতো, মানে প্রথম দিকে ও যখনই ঘুমোক, সেটা ও 12টার সময় ঘুমোতে যাক, 11টার সময় ঘুমোতে যাক, 1টার সময় ঘুমোতে যাক, ওর ঘুমটা ঠিকঠাক চলে আসতো। আর এখানে একটা কথা বলে রাখি, রিজু যেটা লিখেছে যে ও ঘুমোতে খুব ভালোবাসে, ফলে ও যখনই ঘুমোয় ও একদম টানা ঘুমোতো, কোনো ঘুমে ওর কোনো প্রবলেম ছিল না। কিন্তু হঠাৎ যেটা ঘটলো সেটা হচ্ছে যে রিজু মানে রাত 2-2:30 পর থেকে ওর প্রত্যেক দিন ঘুমটা ভেঙে যেত। এবার ঘুমটা ভেঙে যেত কিন্তু একটা স্বপ্ন দেখে ঘুমটা ভাঙতো। কি স্বপ্ন দেখে ঘুমটা ভাঙতো, ও দেখতো, ও স্বপ্নে আর কি দেখতো যে ও ওই বেগুনকোদর স্টেশনে একা একা দাঁড়িয়ে আছে। ওই যে সাদা নীলের একটা যে বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটার মাঝখানে ও দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানটাও সম্পূর্ণ একা, এবং ওর খুব ভয় করছে, আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, এবং এই ভয়ের স্বপ্নটা দেখতে দেখতে কিন্তু ওর প্রত্যেক দিন ঘুমটা ভাঙতো, ডেইলি। এবার এরকম যখন 6-7 দিন 8 দিন হয়, তো তখন না ও নিজে খুব অস্বস্তি পেতে থাকে যে কি রে বাবা, রোজ আমি একই স্বপ্ন কেন দেখছি। তো তারপর ওর একদিন আবার রনির সাথে এই বিষয় নিয়ে কথা বলে। তো রনি বলে, তোকে তো আমি সেদিনকে বললাম যে চল আমরা ওখানে যাই, একটা ভিডিও করি, এই ভিডিওটা যদি আমরা করি, সবাইকে যদি একটুখানি এই বেগুনকোদর স্টেশনটা দেখাতে পারি, হয়তো আমাদের চ্যানেলে বেশ ভালো ভিউ হবে, এরকম কিছু চিন্তা ভাবনা ওরা করে। এবার রিজু যে রোজ এরকম বেগুনকোদর স্টেশনে নিজেকে দেখতে পাচ্ছে, ও ভয় পাচ্ছে খুব, এই যে স্বপ্নটাও দেখছে, এটা কিন্তু ও রনিকে বলে না, কারণ ও ভাবে যে রনিকে যদি আমি বলি, ও ভাববে যে আমি খুব ভয় পেয়েছি হয়তো দেখে, বা আমি হয়তো বিশ্বাস করেছি। এবং এমতাবস্থায় রনি কিন্তু সম্পূর্ণ রকমভাবেই অবিশ্বাস করতো ব্যাপারটাকে। ও যখন ওগুলো গুগলে দেখেও ছিল, যেটাকে হন্টেড স্টেশন বলা বা ইন্ডিয়ার একটা হন্টেড প্লেস বলা হয়, তো ও না মানে খুব হাসাহাসি, মানে একটুখানি ব্যঙ্গ করেছিল যে এগুলো আবার হয় নাকি। তো সেই জন্য রিজু কিন্তু ব্যাপারটা বিশ্বাস করলেও রনিকে এই বিষয়ে সেরকম কিছু বলেনিও, কারণ ওর মনে হয়েছে যে ওর আবার বিশ্বাস হবে কি হবে না, থাক ওকে বলবো না, গেল ব্যাপারটা। এর কিছুদিন পরে ওরা ঠিক করলো যে ওরা পুরুলিয়া জংশন যাবে, সেখান থেকে ওরা বাইকে করে ওরা বেগুনকোদরে যাবে, এবং গিয়ে সেখানে ওখানকার লোকাল লোকেদের সাথে কথাবার্তা বলবে, সেখানে জিজ্ঞেস করবে সত্যি এই ব্যাপারটা কি করে হলো। তো মানে তখন মানে সেই সময়টা আর কি, ওই কয়েকদিনের ভিতরে রনি আরও একটু মানে জানার চেষ্টা করেছে এই বেগুনকোদর স্টেশন সম্পর্কে। তো যেটুকু জেনেছে সেটুকু জানার পরে ওর বেগুনকোদর যাওয়ার একটা অদ্ভুত রকমের আকর্ষণ তৈরি হয়ে যায়, মানে তখন রনির রিজুর থেকেও বেশি ইন্টারেস্ট ওখানে যাওয়ার। তো যাই হোক, তো দুজনে মিলে অবশ্যই বাড়িতে না জানিয়ে ওরা পুরুলিয়া যায়, এবং বাড়ি থেকে বলে যায় যে ওরা একটা জায়গায়, যেহেতু ওরা মানে পড়াশুনো তো করতোই, ওরা হায়ার স্টাডিজ করতো, তো তার সাথে সাথে ওরা কিন্তু গান বাজনাও করতো, মানে গিটার নিয়ে বিভিন্ন জায়গায় গান করা, শো করা, এগুলো করতো, একটা বড় দলের সাথে ওরা যুক্ত ছিল। তো সেই জন্য গানের প্রোগ্রাম করতে বিভিন্ন জায়গায় ওরা মাঝে মধ্যেই যেত, আর দুজনেই বেস গিটার বাজাতো, ড্রাম বাজাতো, এটা আর কি বড় গানের দলের সাথে যেত। তো ওরা প্রোগ্রামে করার জন্য এদিক ওদিকে ওরা ট্রাভেল কিন্তু করতো। তো বাড়ি থেকে সেটাই বলে যে গানের একটা প্রোগ্রাম আছে, যাচ্ছে। এইবারে ওরা পুরুলিয়া চলে যায়। এবারে ওরা যখন গেছিল, ওরা ওদের সাথে কিন্তু মানে যেভাবে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে সমস্ত লোকজন যায়, কেটোমিটার থাকে তাদের কাছে, আরও অনেক ধরনের ইনস্ট্রুমেন্টস থাকে, তো বিভিন্ন ধরনের ক্যামেরা থাকে,
নাইট ভিশনের ভালো ক্যামেরা, যেটা অনেক অন্ধকারও ছবি তুলতে পারে, এরকম অনেক রকম জিনিসই তো তাদের কাছে থাকে। কিন্তু রিজু আর রনি কিন্তু ওদের সেই যে যে ক্যামেরাটা দিয়ে ওরা ওদের গেম খেলার ভিডিওগুলো শ্যুট করতো, বা অনেক সময় একটুখানি গিটারে গান বাজনা করতো, সেইগুলো যেখানে যেভাবে শ্যুট করতো, একমাত্র ওই একটা ক্যামেরা নিয়ে কিন্তু ওরা চলে যায়। এবং ওদের যে প্ল্যানটা ছিল যে ওরা পুরুলিয়া যাবে, ওখানে মোটামুটি দুপুর নাগাদ গিয়ে পৌঁছবে, খাওয়া দাওয়া করবে, তারপরে ওখান থেকে একটা বাইক ওরা ঠিক করে নেয়। যেহেতু ওরা বিভিন্ন জায়গায় গানের প্রোগ্রাম করতো, তো ওরা এরকম জানতো যে বিভিন্ন জায়গায় এরকম বাইক রেন্টে নিয়ে ওরা তারপরে ওখানে বেগুনকোদরে যাবে। তো সেখান থেকে মোটামুটি কিছুক্ষণ রাত অবধি থেকে ওরা আবার পুরুলিয়া জংশনে ব্যাক করে যাবে এবং একদম ভোর 4টে সাড়ে 4টের ট্রেন ধরে ওরা আবার ব্যাক করবে। এটা ছিল ওদের প্ল্যান। এবারে রনি তো খুব এক্সাইটেড যাবে বলে, এবার রিজুও কিন্তু ভালোই এক্সাইটেড ছিল, কিন্তু ওর মনে কোথাও না কোথাও একটা খুব ডাউট ছিল, এবং ওর মনে হতো যে ও কেন বারবার স্বপ্ন দেখছে যে ও বেগুনকোদর স্টেশনে আছে এবং একা আছে, খুব ভয় লাগছে ওর এরকম। এবার যেদিন ওরা যাবে, ট্রাভেল করবে, পুরুলিয়া স্টেশনে প্রথমে ওদের যাওয়ার কথা, সেখান থেকে ওরা বাইকে করে বেগুনকোদর যাবে। এবার কেন জানি না রিজুর প্রত্যেকবার মনে হচ্ছে যে সেটা কেন করছিস, কেন যে প্ল্যানটা করলাম, এখানে তো না যাওয়াই উচিত ছিল, কেন বেকার বেকার যাচ্ছি। এবার রিজু সেটা একবার রনিকে বলে যে দূর, আমরা কিন্তু শুধু শুধু যাচ্ছি, জানিস তো, বেকার বেকার একটা দিন নষ্ট, বেকার বেকার খরচাপাতি করে নিজেরা অত দূরে যাচ্ছি। তো রনি বলছে যে দেখ, আমরা দেখতে যাবো যে ওখানে সত্যি ভৌতিক কিছু হয় কিনা, আর যদি সেরকম মনে হয় আমরা বাইক তো থাকছি, আমরা চলে আসবো। আর আমি তো ওখানে যাচ্ছি যখন, আমরা একটা দুটো ভিডিও করব ওখানে। একবার আমি একটা, যেহেতু ওরা বেদ গিটার বাজাতো একটা ব্যান্ডের হয়ে, তো ওরা গান ফান নিয়েও, গানও ভালোই ওদের চর্চা ছিল, তো তুই একটা গান করবি, আমি একটা গান করব, দুজনে মিলে সেটাকে রেকর্ড করব। তো ভাবতো ওরকম একটা জায়গায়, ওরকম একটা নির্জন স্থানে, যেটা ভৌতিক একটা রেলওয়ে স্টেশন ইন্ডিয়ার, তো সেখানে আমরা দুজনে গান করছি, একটু ভিডিও করছি। ভাবতো ভিডিওটা কত ভালো হবে, সেটা আমরা যখন ইউটিউবে দেবো, অনেক মানুষজন দেখতে পারে, তারাও হয়তো অনেক ভালো ভালো কমেন্ট করবে। তো এরকম নানান চিন্তাভাবনা তখন ওদের মাথায়, এবং রনি সমস্তটা প্ল্যান করে ফেলেছে। যাই হোক, তো নির্দিষ্ট দিনে ওরা গেল, প্রথমে পুরুলিয়া গেল, তো সেখানে নেমে এক জায়গায় খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে ওরা ওখানে আশেপাশে দু একটা জিনিস যে দেখাচ্ছে, তো সেটাকে দেখে ওরা বাইক নিয়ে বেগুনকোদরের দিকে চলে যায়। এবার বাইক চালাচ্ছে, এবার যত ওরা বেগুনকোদরের দিকে আসছে, তত দেখছে যে আশপাশে বাড়িঘর কমে যাচ্ছে এবং জায়গাটা কীরকম যেন শুনশান হয়ে যাচ্ছে। আর সময়টা ছিল নভেম্বর মাস, বুঝতেই পারছেন যে নভেম্বর মাসে কলকাতা শহরে খুব একটা ঠান্ডা না থাকলেও বাকি এই ধরনের পশ্চিমের জেলা বলুন বা একটু গ্রামাঞ্চলে একটু ফাঁকা ফাঁকা জায়গা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। তো ওদের ক্ষেত্রেও সেরকমই মনে হচ্ছে। এবার গেছে, এবার গিয়ে যখন মানে এক্স্যাক্টলি লোক, মানে জায়গাটা তো আর বুঝতে পারছে না, কিছু দূর গিয়ে গিয়ে লোককে জিজ্ঞেস করছে, এবং যে কটা লোককেই ওরা জিজ্ঞেস করছে যে বেগুনকোদর স্টেশনে যাব, সবাই না একটুখানি কীরকম মুখটাকে বিকৃত করছে, মানে কেউ বুঝতে পারছে না যে এই ছেলে দুটো এখন কেন বেগুনকোদর যেতে চাইছে। এবার এরকম করে জিজ্ঞেস করতে করতে ওরা যখন একটা চায়ের দোকানের কাছে এসছে, তো চায়ের দোকানের কাছে আসার পরে লোকটা বলছে যে মানে ওরা চা ঠা খেয়েছে, তো খাওয়ার পরে বলছে যে স্টেশনটা কোন দিকে, মানে একবার জেনেছে, তাও আর একবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করেছে। তো চায়ের দোকানের তখন লোকটা বলছে যে বেগুনকোদর স্টেশন এই দিকে, অমুক রাস্তা দিয়ে যান, পেয়ে যাবে। তো লোকটা না মানে একটু অদ্ভুত দৃষ্টিতে প্রথমে ওদের দিকে তাকায়, এবং তারপরে সম্ভবত লোকটা নিজের মানে সন্দেহ আর কি আর চেপে রাখতে পারেনি, এবং লোকটা ওদেরকে জিজ্ঞেস করে যে এই সময় তো বেগুনকোদর স্টেশন থেকে কোনো ট্রেন আসা বা নাম মানে আসবেও না, কেউ যাবেও না এখান থেকে, কোনো ট্রেন পাস করবে বাট থামবে না, সব ফুল স্পিডে বেরিয়ে যাবে। তো তোমরা দুটো অল্প বয়সী ছেলে, তোমরা এখন এই বেগুনকোদর স্টেশনে কেন যাচ্ছ? আর বেগুনকোদর স্টেশনে একটাই টিকিট কাউন্টার খোলা থাকে, তাও কিন্তু 4টের পরে বন্ধ হয়ে যায়, একদম সব গুটিয়ে গাটিয়ে চলে যায়। তো তখন ওরা না মানে রিজু আর কি বলতে যাচ্ছিল, তো রনি বলছে যে না না, আমরা এমনি জাস্ট একটু স্টেশনটা যাব, আমরা অনেক দূর থেকে এসেছি কলকাতা থেকে, তো এখানে আমরা ঘুরছি, তাই একটু দেখে বেরিয়ে যাব। তো তখন ওই চায়ের দোকানে লোকটা বলছে যে ভালো কথা, অনেকেই আসে এই স্টেশন দেখতে, অনেক জায়গা থেকে অনেক দূর দূর থেকে লোক আসে, কিন্তু তারা দিনের বেলা আসে, তোমরা এই বিকেল হতে চললো, নভেম্বর মাস বুঝতেই পারছেন, ফলে সানসেটও তাড়াতাড়ি হবে। তো বলছে যে এই সময় কেন আপনারা আসছেন, আপনারা তো আগেই আসতে পারতেন।
তো তখন রনি বলছে, না না আমরা জাস্ট এক্ষুনি বেরিয়ে যাব, এই ঘুরতে ঘুরতেই আমাদের দেরি হয়ে গেছে, তো ওটা জাস্ট দেখে আমরা বেরিয়ে চলে যাব, কোনো আমরা থাকবো না, কিছু না। তো ওই চায়ের দোকানের লোকটা কিন্তু খুব ভালো ছিল এবং ওদেরকে বারবার বলে যে দেখো তোমরা যাচ্ছ কিন্তু তাড়াতাড়ি চলে যেও, ওখানে কিন্তু 5টার পরে কিচ্ছু থাকে না। তো বলে ঠোরা চা খেয়ে ওখান থেকে বেরিয়ে যায় বাইক নিয়ে। এবারে ওরা আলটিমেটলি বাইকে করে এসে বেগুনকোদা স্টেশনে পৌঁছয়। এবার এই বেগুনকোদা স্টেশনে এসে যখন পৌঁছয়, ওরা দেখছে যে স্টেশনে ঢোকার আগের মুহূর্তে মানে পিছনে আর কি কিচ্ছু নেই, কিছু দূর মানে স্টেশন চত্বরটা পুরো ফাঁকা, একটা লোক নেই, একটা ঘর নেই, একটা দোকান নেই। মানে স্টেশনের চত্বরের সামনে সাধারণত একটা চায়ের দোকান হোক বা একটা খাওয়া দাওয়ার দোকান কিছু তো থাকে, ওখানে কিচ্ছু নেই। সেই অর্থে প্ল্যাটফর্ম বলেও কিছু নেই। একটা ওরকম বিল্ডিং রয়েছে, সেটাও খুব ছোট একটা বিল্ডিং বলাও ভুল, মানে একটা টিকিট কাউন্টার আর একটা দুটো বড় বসার জায়গা আর একটা নাকি বন্ধ ঘর, ওটায় নাকি স্টেশন মাস্টার বা যে আর কি ক্লারিক্যাল জবে যিনি দায়িত্বে থাকেন তার আর কি ব্যবহারের জন্য। বাকি কোথাও কিছু নেই। এবং ওই যে প্যাসেঞ্জারের জন্য বসার যে জায়গাটা রয়েছে সেইটা খোলা, ওটা মানে তালা মারা ওরকম কিছু নয়, খোলা, লোকে যেতে পারবে। বাকি কোথাও কিচ্ছু নেই, পুরো ধুধু করছে, মানে একদম ফাঁকা। তো ওরা যেতে যেতে মানে গিয়ে যখন ওখানে গিয়ে দাঁড়ালো, তার মিনিট 10-এর মধ্যে একটা ট্রেন পুরো ফুল স্পিডে বেরিয়ে চলে গেল। ট্রেন কিন্তু থামেনি। আচ্ছা, এরপরে ওরা তো ওখানে বাইকটা থামিয়ে একটু দেখছে দূরে, মানে ওই চত্বরটা থেকে বেশ অনেকটা দূরে কিছু জমিতে কিছু লোকজন চাষের কাজকর্ম করছে, অনেক দূরে আর কি, যেহেতু ফাঁকা জায়গা তাই দেখা যাচ্ছে। বাকি আশেপাশে আর কিচ্ছু নেই। এবং অনেক ফাঁকা জায়গা হয়তো আপনারাও গেছেন, আমিও গেছি, কিন্তু দেখবেন একটা জায়গা যতই ফাঁকা হোক, আমি জানি লোকজন থাকলে একরকম লাগে, কিন্তু লোকজন না থাকলে আর এক রকমের ভাইব, কিন্তু তা সত্ত্বেও যতই লোকজন না থাকুক জায়গাটা যেন ওদের মনে হয় একটু বেশি গা ছমছমে। কিন্তু এমন নয় যে ওখানে জায়গাটা প্রচণ্ড নোংরা বা কিছু, ওরকম কিন্তু কিছু নয়, জায়গাটা মোটামুটি পরিষ্কারই, আশেপাশে একটু জঙ্গল মতো রয়েছে, কিন্তু জায়গাটা প্রচণ্ড গা ছমছমে এবং মনে হচ্ছে যেন কিছু একটা নেই। মানে ফাঁকা স্টেশন ঠিক আছে, কিন্তু তাও মনে হচ্ছে যেন কি নেই। তো একটু এরা ঘোরাফেরা করে চারিদিকটা দুজনে একসাথে। এবার ঘুরতে ঘুরতে মানে ওদের একটুখানি কীরকম একটা আনক্যানি ফিলিংস আসে দুজনেরই, এই রনি এবং রিজু দুজনেরই। এবং তখন রিজু বলছে, আচ্ছা জায়গাটা কীরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে না। এবার রনির ব্যাপারটা হচ্ছে, যেটা রিজু লিখেছে, যে ও ছোটোবেলা থেকেই না মানে একটু বেশি সাহসী, মানে হয়তো কোনো কিছুতে ভয় পাচ্ছে কিন্তু সেটাও মুখে প্রকাশ করে না যে ও ভয় পাচ্ছে বা ওর ভয় লাগছে, সেটাও মুখে বলে না। কিন্তু ওকে দেখে যেহেতু বহুদিন থেকে একসাথে রয়েছে, তো বুঝতে পারছে যে কোথাও একটা রনিরও কিন্তু খটকা লাগছে, যে ব্যাপার জায়গাটা এরকম কেন। তো ভিতরে গেল, গিয়ে দেখছে যে একটা সত্যিই টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু সেটা পুরো বন্ধ করা, মানে যেখানে ট্রেনের যাত্রীদের ওয়েট করার জন্য একটা ছোট জায়গা মতো রয়েছে, সেই জায়গাতে কেউ নেই। এবং পুরো জায়গাটার মধ্যে একটা অদ্ভুত রকমের নিস্তব্ধতা, যেটা হওয়ার কিন্তু সেরকম কোনো কারণই নেই। এই রকম করতে করতে তো হঠাৎই মানে রনির কি হয়, রনির টয়লেট যাওয়ার দরকার পড়ে। এবার ওখানে আশেপাশে সেরকম কোনো টয়লেট কিন্তু ছিল না। এবারে ওরা ভাবছে যে কি করবে, তো তখন রিজু বলছে যে তাহলে একটা কাজ কর, মোটামুটি তো আমাদের দেখা হয়েই গেল, তাহলে চল এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো তখন রনি বলছে, কি বলছিস, এখনই এখান থেকে বেরিয়ে যাব? একটা গিটার সঙ্গে করে কলকাতা থেকে ট্রেনে করে এত দূর নিয়ে এলাম, তো একটা গান ফান করবো না, একটা অ্যাটলিস্ট গিটার ফিটার বাজাই, কিছু তো অন্তত করি। আমরা ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরায় সেটাকে ভিডিও করব, একটু পরে তো পুরো অন্ধকার হয়ে যাবে, তখন আর ভিডিওটা ভালো করা যাবে না, ওদের তো নর্মাল ক্যামেরা। তো বলছে দাঁড়া আমি একটু দেখছি সামনে থেকে কোথাও, মানে আমার ইউরিন পাস করতে হবে। তো ও বললো যে আমি যাচ্ছি। তো এই বলে মানে রনি ওখান থেকে বেরিয়ে যায়, মানে ওরা ওই বিল্ডিংটার ভিতরে ছিল। তো রিজু বলে যে দেখ কোথাও পাস কিনা, কোনো বাথরুম আছে কিনা বা কিছু। তো এইটা শুনে রনি চলে যায়। এবার রিজু ওয়েট করছে যে ঠিক আছে কতক্ষণই বা লাগবে, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এর বেশি তো লাগবে না। এর মাঝখানে রিজু বুঝতে পারে যে ও ওখানে একা দাঁড়িয়ে রয়েছে, গিটারটা নিয়েও দাঁড়িয়ে রয়েছে, গিটার ক্যামেরা একটা ব্যাগ নিয়েও দাঁড়িয়ে রয়েছে।
এবার রনি তো চলে গেছে, এবার রিজু দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সবসময় মনে হচ্ছে যে ওই জায়গাটা দিয়ে কেউ একটা পাস করছে বারবার, মানে ওর পিছন দিয়ে কখনো মনে হচ্ছে পাস করছে, তো সামনের দিক দিয়ে একটা ওই রাস্তা চলে গেছে, পিছনে ধান ক্ষেতের দিকটা চলে গেছে, ওর বারবার মনে হচ্ছে কেউ যেন এসে ওকে দেখছে, দেখে চলে যাচ্ছে, কেউ যেন ওকে এসে দেখছে, ওকে চলে যাচ্ছে, বারবার কিন্তু এটা ওর মনে হয়। এবং ওর এত ভয় লাগতে থাকে, ও কি করেছে, মানে ওর এত যখন ভয় লাগছে, ও না রনিকে ফোন করে যে তুই কোথায় আছিস, তাড়াতাড়ি আয়। অদ্ভুত বিষয় হচ্ছে যে রিজুর ফোনে কিন্তু একদম ফুল টাওয়ার রয়েছে, এমন নয় যে ওর ফোনে সিগন্যাল নেই, ফুল সিগন্যাল, কিন্তু ও যখনই রনিকে কল করার চেষ্টা করছে কলটা কিন্তু লাগছে না, কোনো একটা কারণে লাগছে না। তো ও তো মানে খুব ঘাবড়ে যাচ্ছে, এবং ও সেই সময়টা এক্স্যাক্ট রাইট অ্যাট দ্যাট মোমেন্ট রিজু মনে করে যে ও যে স্বপ্ন দেখছিল, ও বারবার যে ওর রাতের বেলা তার আগে স্বপ্ন দেখছিল যে ওই বেগুনকোদা স্টেশনে ও একা রয়েছে এবং ওর খুব ভয় লাগছে, ও এবার আবিষ্কার করে যে ওই যে ও স্বপ্নে দেখেছিল নিজেকে যে ও দাঁড়িয়ে রয়েছে বেগুনকোদা স্টেশনে, সেটা কিন্তু আজকে সত্যি হয়ে গেল। ওর সাথে রনি এসেছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে রনি বাইরে বেরিয়ে গেছে, এবার কোন দিকে গেছে সেটা জানা নেই, এবং সত্যি সত্যি কিন্তু রিজু তখন ভয় পাচ্ছে। কেন জানি না ওর বারবার বারংবার মনে হচ্ছে যে কিছু তো একটা ঘটনা ঘটছে, সেটা কেন মনে হচ্ছে, কি জন্য মনে হচ্ছে সেটা কিন্তু ও জানে না, বাট বারবার মনে হচ্ছে। এবার যেটা ঘটনাটা ঘটলো, ও বারবার মানে রিজু যখন একবার ট্রাই করলো রনিকে পেলো না, তখন কিন্তু বারবার ওকে ট্রাই করতে লাগলো ফোনে, এবং বারবারই কিন্তু ফোনে মানে সিগন্যাল থাকা সত্ত্বেও কোনোবারই কিন্তু ফোনটা লাগলো না। যাই হোক, তো ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে বারবার ও একবার ওই বিল্ডিংটা থেকে বেরোচ্ছে, একবার ভিতরে আসে, একবার বেরোচ্ছে, মানে মানে অ্যাকচুয়ালি ও রনি কোথায় আছে খোঁজার চেষ্টা করছে। এবার গিটার আর একটা ব্যাগ ছিল, তো সেটাকেও ভিতরে রেখেছে, তো সেটাকেও পুরো ফেলে আসতে পারছে না, কিন্তু বারংবার রিজুর মনে হচ্ছিল যে কিছু একটা যেন ওর পিছন থেকে সরে সরে যাচ্ছে। সেটা কি ও কিছু দেখেনি, ও যেটা লিখেছে ইমেলে যে ও এটা শিওর, মানে একটা ধরুন আপনি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন, আপনার পিছনে যদি কোনো মানুষ এসে দাঁড়ায়, বা যদি সে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো, বা সে হেঁটে হেঁটে এসে বেরিয়ে গেল, আপনি কিন্তু কিছু না হলেও কিছু বুঝতে পারবেন। মানে সেটা একবার হয়তো আপনি বুঝতে পারলেন না, দুবার হয়তো বুঝতে পারলেন না, বাট তিনবারের বার কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং যেটা রিজু লিখেছে, ওর কাছে কিন্তু 10-12 বার ওর মনে হয় যে ওর পাশ দিয়ে কেউ একটা সরে গেল, কিন্তু কি সরে গেল, কখন সরে গেল, সেটা কিন্তু কিচ্ছু জানে না। ইন দ্য মিন টাইম রনি আসে, তো রিজু তো প্রথমে জিজ্ঞেস কি তুই কোথায় গেছিস, তোকে ফোন করছিলাম তোর ফোন লাগছিল না কেন। তো তখন রনি বলছে এই তো আমি পাশেই ছিলাম, আমি বাথরুম খুঁজলাম, কিছু পেলাম না, আমি পিছনের দিকে একটা জায়গায় কাজ সেরে নিয়েছি। তো তখন রিজু বলছে যে তুই ফোনটা কেন তুলছিলি না, আর আমি তো বাইরে বারবার গিয়ে গিয়ে দেখছিলাম, কই তোকে তো দেখলাম না। বলছে আমি ওই দিকটায় ছিলাম, তুই দেখিসনি? না, বলছে না। তো তারপর রিজু বলছে তোকে যে এতবার ফোন করলাম তোর ফোনটা লাগলো না, বা কি হলো? রনি বলছে দেখ আমার ফোনে কিন্তু ফুল সিগন্যাল আছে, তুই আমাকে যে ফোন করেছিস কোনো ফোন আসেনি। বলছে আমি তোকে তো কতবার ট্রাই করেছি। যাই হোক, তো কিছু বোঝা গেল না যে কেন ফোনটা গেল না। এবার রনি বলছে যে তুই ক্যামেরাটা কর, আমি গিটারটা নিচ্ছি, আমি একটা গান পুরো করবো না, এই স্টেশনটা দেখাবি, একটু আমি ঘুরে ঘুরে গান করছি, তুই সেটা একটা ভিডিও কর, এবং আমারটা হয়ে গেলে আমি তোরটা করে দেবো। যাই হোক, তো তখন রিজু বলছে দেখ আমার করার দরকার নেই, তুই যদি করিস তুই কর, আমি তোর ভিডিওটা শ্যুট করে দিচ্ছি। তো রনি গিটার নিয়ে শুরু করলো। এবার এখানে একটা কথা বলি, রিজু এবং রনি দুজনেই কিন্তু খুব ভালো গিটার বাজায়, ঠিক আছে? বুঝতেই পারছেন যে ওরা একটা ব্যান্ডের সাথে যুক্ত আছে, বিভিন্ন ধরনের গান বাজনা করে, তো ওরা কতটা ভালো গিটার বাজাতে পারে, তাহলে নিশ্চয়ই এই কাজগুলো এত সাবলীলভাবে করতে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে রনি যখন গিটার বাজিয়ে গানটা শুরু করে, প্রথম 1 মিনিট কিন্তু সব ঠিক ছিল, ও সুন্দর করে গিটার বাজাচ্ছে, গান করছে, আর এদিকে রিজু ভিডিও করছে। এরকম করতে করতে মিনিট 1 সব কিছু ঠিকঠাক থাকে, তারপর থেকে রনি যে গানটা গাইছিল সেটা কিন্তু আজ মানে কিছু না হলেও ও গোটা মানে 30-40 বার হয়তো গানটাও এর আগে গেয়েছে, এবং স্টেজে গেয়েছে হয়তো 10-15 বার। মানে গানটা একদম ওর খুবই ভালো, একদম ওর তটস্থ, খুব এক্সপার্ট। কিন্তু 1 মিনিট পরে
ও যে গিটারে যে আর কি বেসে গানটা গাইছিল, ও দেখছো আর গিটারটা বাজাতে পারছে না, কোনো একটা কারণেও গিটারটা বাজাতে পারে, ভুলভাল হয়ে যাচ্ছে। এবং ওর গানটাও যেন কথাগুলো ভুল হয়ে যাচ্ছে, সুর ভুল হয়ে যাচ্ছে, তালটা ভুল হয়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। যাই হোক, তো মাঝখানে একটা বাধা পড়লো। যাই হোক, তো রনি নিজেকে একটু ঠিকঠাক করে আবার রিজুকে বললো তুই আবার ক্যামেরা অন কর। তো ক্যামেরা অন করে খুব কষ্টে ও গানটা মোটামুটি কিছুটা গায়, এবং তারপরে ওর এমন গলাটা শুকিয়ে যায়, এবং কেন জানি না ওর মানে গিটার বাজাতে গিয়ে ওর হাত চলছে না, সুর তাল সব ভুলভাল হয়ে যাচ্ছে, মানে প্রচুর প্রবলেম হয়ে গেল। এবং সেটা কেন প্রবলেম হলো কী হলো কিছু বোঝা গেল না। এবার তখন রনি তখন রিজুকে বলছে এবার তুই একটা কর তো, কী কেন প্রবলেম হচ্ছে বুঝতে পারছে। তো ওদের খুব দুজনেরই গলাটা শুকিয়ে যায়, জল খায়। এবং রিজুর তখন একটা এমন অবস্থা যে ওই কন্ডিশনে ওইখানে ঘুরে ঘুরে ওই বেগুনকোদা স্টেশনটা দেখানো, মানে কিছুটা ওর যে রনি বলে যে ছিল, ও একটুখানি স্টেশনটাকে ভিডিও করছে, শ্যুট করছে, দেখাচ্ছে, যেহেতু ওর ইউটিউব চ্যানেলে দেবে তাই। এবার রিজুকে বলেছে যে তুই একটা গান ধর। এবার ও তো গিটার তো বাজাতে পারলই না, খালি গলাতে দু তিন লাইনও কোনো রকমে করলো। তারপরে ওর গলাটা এত শুকিয়ে আসছে, মানে জল খেয়েছে। আর এরকম নয় যে প্রচণ্ড গরমকাল, নভেম্বর মাস, বুঝতেই পারছে না, তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে রিজু বলছে আর আমি এখানে থাকতে পারছি, আমার ভীষণ অন্যরকম লাগছে, তুই এখান থেকে বেরো চ। তো রনি মানে রনিও ভয় পাচ্ছে, ওরও কোথাও একটা মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হয়েছে, মানে কিছু একটা যে ভুল হচ্ছে সেটাও বুঝতে পারছে, কিন্তু ও না ওটা মুখে স্বীকার করছে না। তো রনি বলছে আর একটু দাঁড়া, একটু থেকে যাই, দেখি না এখানে কি হয়, কেন এটাকে ভৌতিক বলে, কি ব্যাপার। এরকম করতে করতে তো মানে বারবার বারবার আর কি এরকম বলছে সে। রনির না মানে একটা অস্বস্তি শুরু হয়েছে শরীরে, এবার কি অস্বস্তি সেটা ও মানে বলছে না, কিন্তু রিজু ওকে দেখে বুঝতে পারছে যে ওর কিছু একটা অসুবিধে হচ্ছে। তো তখন রিজু বারবার রনিকে জিজ্ঞেস করছে যে কী রে তোকে এরকম লাগছে কেন, তুই ভিডিও করছিস, আবার মাঝে মধ্যেই ক্যামেরাটা অন করছিস, মাঝে মধ্যেই ক্যামেরাটা অফ করছিস, কী হয়েছে তোর। তো প্রথমে রনি কিছু বলেনি, তো কিছুক্ষণ পরে রনি বলে যে ওর খুব পেট ব্যথা করছে। এবার দেখুন, পেট ব্যথা অনেক কারণেই করতে পারে, হয়তো ভুলভাল কিছু খাওয়া দাওয়া হয়েছে সেটার জন্য হতে পারে, কিন্তু হঠাৎ করে ওই পজিশনে কেন যে রনির পেট ব্যথা করা শুরু করলো সেটা কিন্তু ও নিজেও জানে না। এবার ইন দ্য মিন টাইম আমি বললাম যে মোটামুটি তখন সন্ধে হয়ে গেছে। এবার মানে রিজু বারবার রনিকে বলছে চল এখান থেকে বেরিয়ে যাই, চল এখান থেকে বেরিয়ে যাই, কোনো মতেই ও বেরোতে আর চাইছে না, কিন্তু ও ভয় পাচ্ছে, মানে বলছে দাঁড়া আমার পেট ব্যথা করছে, একটু পরে বেরোচ্ছি। আর ও মাঝে মধ্যেই কী করছে, ক্যামেরাটাকে মানে অন করছে এবং শ্যুট করছে, এই দেখুন বেগুনকোদা স্টেশনে এরকম বলছে টলছে। এর মাঝখানে বারবার রিজুর মনে হচ্ছে যে কেন জানি না জায়গাটার মধ্যে একটা অদ্ভুত টাইপের হাওয়া বইছে, মানে ওরা বাইরেটা আছে এবং ওরা এসছে টোটাল হয়তো 40-45 মিনিট হবে, এবং এই 40-45 মিনিটের মধ্যে জায়গাটা যেমন কীরকম ভারী লাগছে, ওর একটা অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন আশপাশ থেকে কেউ সরে সরে যাচ্ছে, এরকম একটা মনে হচ্ছে। এর কিছুক্ষণ পরে যখন রিজু একটা ধমক দিয়েছে রনিকে যে চল কিন্তু এবার এখান থেকে, না কিন্তু আমি বাইক নিয়ে বেরিয়ে যাবো, এরকম করে যখন বলেছে, তখন রনি বলছে যে হ্যাঁ ঠিক আছে চ। এবার ওরা যখন বাইকটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, খুব অদ্ভুতভাবে বাইকটা কিন্তু আর স্টার্ট নিচ্ছে না। এবার প্রথমে রিজু ট্রাই করছে, হচ্ছে না হচ্ছে না। এবার এটা দেখে রনি বলছে তুই পারছিস না, তুই আমায় দে, এই বলে ওরা বাইকটা নিয়ে স্টার্ট করার চেষ্টা করছে। সেখানেও দেখছে যে রনিও কিন্তু বাইকটাকে স্টার্ট করতে পারছে না। এবার তোরা মহা মুশকিলে পড়েছে, পুরো সন্ধে হয়ে গেছে, এবার কি করবে। তো তখন না মানে রিজু বুঝে গেছে যে কিছু তো একটা গন্ডগোল, কিছু একটা খারাপ কিছু মনে হয় হতে চলেছে। এবার ও না মানে একদম মনে প্রাণে ঠাকুরকে ডাকা শুরু করে দিয়েছে যে ঠাকুর আমাদের খুব ভুল হয়ে গেছে, এখানে ভাবে আসা গান বাজনা করা, আমরা এটা ঠিক করিনি, আমরা এখান থেকে এবার কী করে যাব। এবং বাইকটা ওরা রেন্টে নিয়ে যাবে, বাইকটা এখানে রেখে চলে যেতে পারছে না, কারণ বাইকটা যদি কোনো কারণে চুরি ছুরি হয়ে যায় তাহলেও একটা বিশাল বিপদ হয়ে যাবে, অনেকগুলো টাকার ব্যাপার। এরপরে মানে যখন মনে প্রাণে রিজু ঠাকুরকে ডাকছে, ভগবানকে যখন স্মরণ করছে, বলে না যে ভগবানের একটা আশীর্বাদ থাকে। তো ওই যে আমি বলেছিলাম যে ওই স্টেশনে যদি আপনারা কেউ গিয়ে থাকেন বা তার আশেপাশে যদি কেউ থাকেন, আপনারাও হয়তো জানবেন, এটা ও লিখেছে যে ওই স্টেশনের থেকে একটু দূরে একটা চাষের জমি আছে। এবার ওরা যখন এসছিল তখন দূরে অনেকে চাষবাসের কাজ করছিল, এবার তাদের মধ্য থেকে কয়েকজন এই ছেলে দুটোকে কিন্তু খেয়াল করেছিল।
এবার গ্রামের মানুষ তারা জানে যে জায়গাটা ভালো না, তো তাদের না মানে তারা লক্ষ্য রাখছিল যে ছেলে দুটো যে ঢুকলো এরা বেরোচ্ছে না কেন। তো সেইটা দেখেই যখন দেখছে যে কোনো মতে ছেলে দুটো বেরোচ্ছে না, তো তখন ওদের মধ্যে থেকে একটা লোক আর কি ওখানটায় আসে, এবং ওরা যে ওই বাইকটা বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, ভদ্রলোক আসে এবং এসে ওদেরকে বলছে যে কি ব্যাপার, তো আপনারা এখানে রয়েছেন, আপনারা এখান থেকে বেরোচ্ছেন না, আমি দেখছিলাম আপনারা ঢুকেছেন, আমরা কয়েকজন মাঠে কাজ করছিলাম, তো আমরা বলা বলি করছিলাম যে ছেলে দুটো এখানে এলো, অনেকেই এখানে আসে ফটো টটো তোলে, অনেক জার্নালিস্ট আসে, কিন্তু বলছে যে আপনারা এখানে কি করছেন, আপনারা বাড়ি যাবেন না? তখন বলছে যে দেখুন না আমাদের বাইকটা স্টার্ট হচ্ছে না। তো তখন ওই লোকটা মানে একটু বয়স্ক লোক, সেই লোকটা বলছে দেখলেন তো, আপনারা সব অল্প বয়সী ছেলেপুলে, আপনারা এগুলো সব বিশ্বাস করেন না, আপনাদের কি মনে হয় যে এই জায়গাটা এমনি এমনি এরকম রয়েছে? আপনাদের মতো কত ছেলে মেয়ে এখানে আসে, অনেক জার্নালিস্ট আসে, অনেকে এরকম ভিডিও টিডিও করে, কিন্তু যা করে দিনের বেলা করে, আর রাতের বেলাও যদি কেউ আসে তারা কিন্তু অনেক জায়গা থেকে পারমিশন করিয়ে আসে, আপনারা রাতের বেলা এখানে এতক্ষণ অবধি আছেন কেন? তো লোকটা তো খুব বকাবকি করে এবং লোকটাকে বলে যে তুমি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করো, এবং অদ্ভুতভাবে বারবার ওই যে লোকটা বলে যে বারবার বারবার চেষ্টা করো ঠিক হবে, এবং লোকটাও একটু ঠাকুরকে ডাকতে থাকে। তো সব কিছু করে আলটিমেটলি আরও 8-10 বারের চেষ্টায় বাইকটা কিন্তু স্টার্ট দেয়, এবং তখন লোকটা বলে যে ওই সামনের মোড়ের মাথা, এই সামনে সোজা গিয়ে বেঁকা গিয়ে যে রাস্তাটা রয়েছে ওখানটায় যে চায়ের দোকানটা ওরা আসার সময় যেখানটা ছিল, তো বলছে তোমরা ওখানে চলো। তো এই লোকটা এলো, মানে সেই সময় রিজু আর রনির তখন এমন অবস্থা, ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে, পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে কী করবে এবার। আর সেই জায়গা থেকে ওই ভদ্রলোক ওদের কাছে মানে একেবারে ত্রাতা হিসেবে এসেছিল। তো তখন রিজুই ওই লোকটাকে বলে যে আপনিও বসুন, মানে চলুন আমরা একটু চা টা খাবো। তো তখন বলছে যে ঠিক আছে চলো তাহলে চায়ের দোকানে যাই। তো লোকটাও ওদের সাথে বাইকে বসে এবং ওদের লোকটাই আর কি বলে যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাইকটা বের করো এই জায়গাটা থেকে। তো লোকটাকে নিয়ে ওরা ওই বেগুনকোদো স্টেশনের চত্বর থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওই যে চায়ের দোকানটা, যাওয়ার সময় যে চায়ের দোকানটাতে ওরা চা খেয়েছিল আসার সময়, সেই চায়ের দোকানটার কাছে বাইকটা থামায়। এবার বুঝতেই পারছেন গ্রামের ব্যাপার, সবাই সবাইকে চেনে, মোটামুটি চেনা পরিচিতি সবার সাথেই সবার আছে। তখন ওই লোকটা বলছে যে দেখো এই ছেলে দুটো এরকম এরকম ওখানে গেছিল, ওদের বাইকটা কিছুতেই স্টার্ট দিচ্ছিল না, এই সব অল্প বয়সী ছেলেগুলো এরা এগুলো কিছু মানেও না, কিছু বোঝেও না, এরা সব চলে আসে, একটা বিপদ আপদ হলে তখন কি হতো। এবার তখনও অবধি কিন্তু রিজু বা রনি কেউই এই বিষয়ে মানে জানতো, বা যতটুকু মানে ওরা জানতে পেরেছিল ততটুকুই জানতো। এবার দেখুন ওখানকার লোকাল মানুষেরা কি বলে, কি বিশ্বাস করে, তাদের কি মান্যতা, তারা কি দেখেছে না দেখেছে সেই বিষয়ে তো তখন ওদের কথা হয়নি। তো ওই সময়টুকু রিজু আর রনি তখন ওখানকার মানুষের বক্তব্যটা শোনে। সেটা হচ্ছে যে তখন ওই লোকগুলো বলে যে এই স্টেশনটা 1962 সালে তৈরি হয়েছিল, এই বেগুনকোদা স্টেশনটা, কিন্তু এইটা 1962 সালে তৈরি হওয়ার পরে তার 5 বছর মাত্র এই স্টেশনটা চালু ছিল, তারপরে 1968-তে কিন্তু এই পুরো স্টেশনটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই বেগুনকোদো স্টেশনটা 1962-তে স্থাপন হয়ে 1968-তেই বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়েছিল? তখন ওখানকার আর কি লোকেরা বলছে যে অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু এই বেগুনকোদো স্টেশনটা ছিল না, মানে লাইন ছিল, ট্রেনের লাইন পাতা ছিল, কিন্তু এখানে কোনো স্টেশন ছিল না সে অর্থে। এবার মানুষকে কি হতো, মানুষকে কাউকে ঝালদা যেতে হতো, নাহলে কাউকে পুরুলিয়া জংশনে আসতে হতো যদি কেউ ট্রেন ধরবে, তো এটা একটা খুব প্রবলেম হতো। তো ওখানকার গ্রামের তখন যারা মানুষজন ছিল ওই বেগুনকোদর গ্রামের, তো তারা না মানে সবসময় একটা অভিযোগ করতো যে এখানে যদি একটা আমাদের স্টেশন থাকতো আমাদেরকে পুরুলিয়া জংশন বা ঝালদা এইসব জায়গায় যেতে হতো না, আমরা এখান থেকে উঠতে পারতাম। তো এই যখন ওদের একটা ডিমান্ড করে যে আমাদের এখানে একটা স্টেশন করা হোক, তো তখন 1962 সালে আলটিমেটলি স্টেশনটা তৈরি হয়। তো ওখানে যখন এটা তৈরি হয় তো প্রথম কিছুদিন কিন্তু খুব ভালো মতোই চলছিল, কয়েক বছর সব কিছু ঠিকঠাক থাকে, মানুষজন যেরকম আর কি নর্মাল আর 5টা প্ল্যাটফর্ম হয়, রেলওয়ে স্টেশন হয় সেরকমই ছিল। তো একবার ওখানে একজন স্টেশন মাস্টার আসেন, তার নাম ছিল মোহন। তো সেই স্টেশন মাস্টারটা নাকি ওখানে যখন ওনার আর কি নাইট শিফটে ডিউটি পড়তো, তো উনি হঠাৎই একদিন দেখেন যে একটা ট্রেন পাস করছে, আর সেই ট্রেনের মানে পাশ দিয়ে একটা মেয়ে দৌড়চ্ছে, ঠিক আছে, এটা নাকি উনি প্রথম দেখতে পান।
তো উনি ভেবেছেন যে হয়তো মেয়েটা ট্রেন ধরবে বলে দৌড়চ্ছে, বা অনেকে অনেক সময় ট্রেন হয়তো একটু লেটে আসে স্টেশনে, তো অনেকে দৌড়ে ধরার চেষ্টা করে, এটা খুবই কমন একটা ছবি। তো উনি সেটাই ভাবেন। এর 2-3 দিন পরে এই মোহন বলে যিনি ভদ্রলোক ছিলেন, যে স্টেশন মাস্টার ছিলেন, তিনি আবার দেখেন যে লাইনের উপর দিয়ে মেয়েটা দৌড়চ্ছে, মানে ট্রেন লাইনের যে ট্র্যাক রয়েছে সেই ট্র্যাকের উপর দিয়ে একটা মেয়ে দৌড়চ্ছে, এবং ওই মেয়েটাই যাকে আগের দিন দেখেছিল। তো ওনার একটু অবাক লাগে যে মেয়েটা এরকম লাইনের উপর দিয়ে দৌড়চ্ছে কেন। এবং তারপরে উনি দেখেন যে ট্রেন আসছে এবং মেয়েটাও দৌড়চ্ছে। এবং আরও অদ্ভুত যে জিনিসটা উনি নিজের চোখে দেখেন সেটা হচ্ছে যে উনি দেখেন যে মেয়েটা শুধু দৌড়চ্ছে তাই নয়, মেয়েটা ট্রেনের থেকেও বেশি গতিবেগে দৌড়চ্ছে, এবং দৌড়তে 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 মেয়েটা যেন হাওয়ার গতিতে মিলিয়ে গেল। এটা কিন্তু উনি নিজের চোখে দেখেন। তো উনি এই দ্বিতীয় দিন যখন এই ঘটনাটা দেখেন, উনি কয়েকজনকে বলেন, ওনার কালিগ কয়েকজনকে বলেন। তো বলার পরে উনি সবাইকে যখন বলেছেন, তো সবাই বলছে এরকম আমার হয় নাকি, আপনি হয়তো ভুল দেখেছেন, এটা হয়তো আপনার মনের ভুল, আপনি অত রাতে ডিউটিতে থাকেন, হয়তো আপনি কিছু ভুল দেখেছেন। এর কিছুদিন পরে আবার কিন্তু উনি দেখেন ওই মেয়েটা ওরকম ট্রেনের পাশ দিয়ে দৌড়চ্ছে, এবং মেয়েটা হাওয়ায় মিলিয়ে যায় কিছুক্ষণ পরে। এই বিষয়টা যখন হয় তখন আবার উনি মানুষকে বলেন, ওনার যারা ওই স্টেশন চত্বরে যারা কাজ করতো তাদেরকে বলেছেন, ওনার কালিগদের বলেছেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যেটা দেখেছিলেন সেটা উনি কিন্তু কাউকে বিশ্বাস করাতে পারেন না। এবং এই ঘটনার কয়েকদিন পরে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এবং তার কিছুদিন পরে উনি মারা যান, ওই মোহন বলে যিনি স্টেশন মাস্টার ছিলেন। এবার এরপরে আর একজন নতুন স্টেশন মাস্টার আসেন, তিনিও কিন্তু ওই মেয়েটাকে দেখা শুরু করলেন রাতের বেলা, যে একটা মেয়ে এভাবে ট্রেনের সাথে সাথে দৌড়চ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মেয়েটা ট্রেনের আগে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। তো এর আগেও উনি এইসব কথা শুনেছিলেন, উনিও তখন সবাইকে বললেন যে উনিও এরকম একটি মেয়েকে দেখেছেন। এবং এরকম কিন্তু ওই দ্বিতীয় যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনিও কিন্তু 2-3 বার মেয়েটাকে দেখেন। এবং 2-3 বার এরকম দেখার পরে ওই স্টেশন মাস্টার বলেন যে আমি এখানে কাজ করতে পারবো না, আমার অসুবিধে হচ্ছে, আমার শরীর খারাপ লাগছে, আমি এখানে স্টেশন মাস্টারই করতে পারবো না। চলে গেল সেই স্টেশন মাস্টার। এরপরে তৃতীয় আর একজন স্টেশন মাস্টার নাকি ওই বেগুনকোদরে আসেন। তো তিনিও কিন্তু এই সেম জিনিস ফিল করেন, রাতের বেলা ওরকমই উনি একটা মেয়েকে ওরকম করে দেখেন। তো এরকম করে করে যখন 3-3টে স্টেশন মাস্টার, একজন তো মারা গেলেন, বাকি দুজনও যখন আর কাজ করতে চাইলেন না, তারপরেই কিন্তু আস্তে আস্তে ওখানে মানে আরও যে মানুষজন ছিল তারাও কিন্তু, মানে অনেক মানুষ ওই গ্রামের ওখানে যারা ওখানে কাজকর্ম করতো তারাও কিন্তু আস্তে আস্তে ওই একটা মেয়েকে দেখা শুরু করলো, যে মেয়েটা ট্রেন আসার আগে দৌড়চ্ছে, বা কখনো লাইনের উপর দিয়ে মেয়েটাকে দৌড়তে দেখা যাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মেয়েটাকে যারাই দেখতো তারা নাকি অসুস্থ হয়ে পড়তো, এবং ওই গ্রামেও নাকি কয়েকজন দেখেছিল। তো এই বিষয়টা পুরোপুরি ছড়িয়ে যায়, এবং যখন ছড়িয়ে যেতে থাকে তখন কিন্তু এটা মানে একটা নাম হয়ে যায় যে এই স্টেশনটা ভৌতিক কার্যকলাপ হয়, এবং সেই জন্য এটাকে হন্টেড রেলওয়ে স্টেশন হিসেবেই কিন্তু লিস্ট করা হয়েছে। এরপর থেকে দীর্ঘ 42 বছর বন্ধ থাকে, এবং তারপরে যখন বিভিন্ন প্রশাসনিক মহল থেকে অনেক কিছু চেষ্টা করা হয়, অনেক কিছু ভাবে তৈরি মানে চেষ্টা করা হয় যাতে ট্রেন স্টেশনটাকে আবার মানে ফাংশনাল করা যায়, তো তারপরে কিছু কিছু ট্রেন ওখানে থামে ঠিকই, বাট সেটা খুবই কম, এবং বিকেল 5টার পরে তো ওখানে কোনো ট্রেন থামে না। তার মানে বুঝতেই পারছেন। তো তখন ওই গ্রামের লোকেরা রনি এবং রিজুকে বলে যে দেখুন, আমাদের এই গ্রামে বেশ নয় নয় করেও বেশ কিছু লোক আছে, যদি এখানে সত্যিই কিছু না থাকতো আমরা কি কখনো এভাবে একটা স্টেশন কীভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে দিতাম? আপনারা হয়তো বিশ্বাস করেন না, কিন্তু একটা জায়গায় কিছু না হলেও কিছু তো নিশ্চয়ই আছে। কারণ উনি মানে কি ওই যে চায়ের দোকানে যে ভদ্রলোক ছিলেন, তো তিনি বলছেন যে আমার মানে ওনার আর কি যারা ফ্যামিলির যারা এজেড লোক ছিলেন, তো উনি বলছেন যে আমি আমার দাদুর মুখে শুনেছি যে উনি একবার দেখেছেন এবং দেখে ওনার খুব জ্বর এসে গেছিলো, সেটা কি 5 দিন লেগেছিল সেই জ্বর নামতে। বলছি এরকম ঘটনা অনেকেই জানে এখানকার, এবং সেই জন্যই কিন্তু এই স্টেশনটাকে এরকমভাবে হন্টেড রেলওয়ে স্টেশন হিসেবে গণ্য করা হয়েছে। এটা কিন্তু শুধু শুধু হয়নি, এরকম অনেকেই দেখেছে। তো রনি আর রিজু এগুলো শুনে ঠুনে ওদেরও বেশ একটু ভয় লাগে। তো ওরা তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে তো বেরিয়ে আসে, তারপরে বাইক ফাইক জমা দিয়ে ওরা রেলওয়ের পুরুলিয়া জাংশন স্টেশনে, ওদের প্রায় ভোর 4:10 নাগাদ ট্রেন ছিল,
তো ওখানে ওরা স্টেশনে এসে খাওয়া দাওয়া করে। তো রিজু আর রনি দুজনেই বুঝতে পারছে যে ওরা হয়তো কাজটা ভালো করেনি বা হয়তো এটা না করলেও চলতো। তো দুজনের মিলে বলা বলি করে যে একটা কাজ করি, মানে এই ব্যাপারটার কাউকে বলবো না, আমাদের সত্যি হয়তো উচিত হয়নি। তো দুজনে মিলে ভাবে যে ঠিক আছে, কোনো অসুবিধে তো হয়নি, কোনো অঘটনও ঘটেনি, আর ওদের শরীরও মোটামুটি ঠিক ছিল, এমন নয় যে ওদের শরীর খারাপ হয়েছে। আর যেটা ব্যাপার, যেটা রিজু লিখেছে ইমেলে, যে ও কিন্তু কোনো মেয়েকেও দেখেনি, কাউকে দৌড়তে দেখেনি, কিছুই না, কিন্তু সামহাও ওর মনে হয়েছিল, এবং সেটা রনিরও কিছু কিছু ক্ষেত্রে মনে হয়, যে সামনে দিয়ে মনে হচ্ছিল কেউ চলে যাচ্ছে। এবার হতে পারে, দেখুন, সেটা মনের ভুল, কিন্তু ওর যেটা মনে হয় যে ওর সেটা মনের ভুল ছিল না, কারণ ওর বারবারই মনে হচ্ছিল যে কেউ একটা ওর পাশ দিয়ে চলে যাচ্ছে, কেউ একটা পাশেও কেউ দেখে চলে যাচ্ছে, এবং সেটা একবার দুবার না, ও কিন্তু বারবার এটা ফেস করে। যাই হোক, তো এরপরে ওরা চলে আসে ট্রেন ধরে, ভোরের ট্রেন ধরে ওরা আবার ব্যাক করে যায়। বাড়িতে আসে, এসে আর কাউকে কিছু সেরকমভাবে বলেনি, সবাই জানে যে ওরা হয়তো প্রোগ্রামে গেছিল। এরপরে ওরা পরের দিন আর কি, সেদিন একটু টায়ার্ড ছিল শরীরটা, মানে মানে গানের প্রোগ্রাম থাকলে না হয় রাত জাগা পড়ে, তো ওদের রাত জাগাটা অভ্যেস ছিল, বাট সেবার যেন দুজনেই একটু বেশি টায়ার্ড হয়ে পড়ে। সেটা কেন জানি না, হয়তো একটা মেন্টাল ট্রেস গেছে, সেই জন্যও হতে পারে। এরপরে ওদের যেখানে আর কি ওরা ওই কম্পিউটারে গেম টেম খেলতো, যেখানে ওরা ভিডিও এডিট করতো, তো ওরা ভাবলো যে ভিডিওগুলো যে করে এনেছি, এবার ভিডিওগুলোকে এডিট ফেডিট করে আমরা আমাদের চ্যানেলে দেব। ভালো কথা। এইবারে ওরা যখনই ওদের ক্যামেরাটাকে ওদের কম্পিউটারের সাথে কানেক্ট করছে, দেখছে কোনো একটা ভাবে কানেক্ট হচ্ছে না। এবার অনেকবার চেষ্টা করছে কানেক্ট করার, কিছুতেই কানেক্ট হচ্ছে না। তো তারপরে ভাবলো যে ঠিক আছে, মানে সরাসরি যদি ক্যামেরাকে ল্যাপটপের সাথে বা কম্পিউটারের সাথে কানেক্ট নাও করা যায়, তো অন্যভাবেও নেওয়া যেতে পারে। তো ওরা ভাবলো যে একবার ওদের ভিডিওগুলোকে দেখে নেবে, যে কীরকম কী ভিডিও টিডিও উঠেছে। এবং এইখানেই কিন্তু ওদের একটা, মানে ওদের জন্য যে একটা বিশাল শক অপেক্ষা করছে, সেটা কিন্তু ওরা নিজেরাও এখনও, মানে এই ঘটনার আগ অবধি ওরা বুঝতেই পারছিল না যে ওদের সাথে, মানে ওরা যে একটা কত বড় শক পেতে চলেছে। সেটা হয়তো আপনাদের শুনলেও খুব অদ্ভুত লাগবে। সেটা হচ্ছে, ওরা যখন ওদের ক্যামেরাটাকে কানেক্ট করতে পারলো না কম্পিউটারের সাথে, ওরা যখন ভাবলো যে ঠিক আছে একটু নিজে থেকে এমনি দেখি ভিডিওগুলো কেমন উঠেছে বা কিছু, ওরা দেখে যে ওদের ক্যামেরাটা, যে ক্যামেরাটা হয়তো মাস 6 আগে কেনা হয়েছে, জাস্ট 7-8 মাস আগে জাস্ট কেনা হয়েছে, তো সেই নতুন ক্যামেরাটা কোনোখানে কিছু নেই। প্রথমে ওরা ভাবে যে হয়তো ব্যাটারি ড্রেন হয়ে গেছে, তো ওটাকে চার্জ করে, চার্জ কিন্তু প্রপার হচ্ছে, কিন্তু না ওই ক্যামেরাটায় অন করে কোনো নতুন করে কোনো ছবি বা ভিডিও শ্যুট করা যাচ্ছে, না ওই ক্যামেরাতে যে কটা ভিডিও ওরা তুলেছিল বা যে কটা স্টিল ছবি তুলেছিল সেরকম কিছু করা যাচ্ছে। মানে ক্যামেরাটা পুরো নষ্ট হয়ে গেছে। চার্জ হচ্ছে চার্জের মতো, কিন্তু না ওতে ফটো বা ভিডিও তোলা যাচ্ছে, না ওই ক্যামেরায় যে ফটো বা ভিডিও রয়েছে সেগুলোকে দেখা যাচ্ছে, এবং ওই ক্যামেরাটাকে কোনোভাবেই কম্পিউটারের সাথে কানেক্টও করা যাচ্ছে না। এই জিনিসটা যখন হয়, তখন ওরা দুজনেই না প্রচণ্ড অবাক হয়ে যায় যে ক্যামেরাটার কি হলো। তো ওরা ভাবছে যে ক্যামেরাটায় তো কোনো প্রবলেম হয়নি যখন ওরা ভিডিওটা শ্যুট করছিল, ভিডিওগুলো যখন শ্যুট করেছে, হতে পারে যে চার্জ শেষ হয়ে গেছে, সেটা হতে পারে, ব্যাটারি ড্রেন হতে পারে, কিন্তু এটা কি করে সম্ভব হলো? তো দুজনেই মানে যেটুকু আর কি যা জানতো, ক্যামেরাটাকে নিজেদের মতো করে ঠিক করার চেষ্টা করে, কোনো রকম কিছু হলো না। তো তারপরের দিনই ওরা ওর ক্যামেরার যে বড় মার্কেট, সেই দোকানে কলকাতায় নিয়ে আসে শোরুমে। তো সেখানে বলছে যে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, এবং ওদেরকে ভালো রকমের একটা টাকা ডিমান্ড করে। বলছে যে এটা 6 মাস ছিল ওয়ারেন্টি, তো বলছে যে এছাড়াও আরও অনেক কিছু প্রবলেম হয়েছে, তো মানে যতটুকু ওদের কভার করা তারপরেও টাকা লাগবে। এবং তখন ওরা বলছে যে আমাদের এখানে কিছু ভিডিও রয়েছে, কিছু ছবি রয়েছে, সেগুলো কি পাবো? তো তখন লোকটা বলছে আমি গ্যারান্টি দিতে পারছি না সেটা আমরা উদ্ধার করতে পারবো কি না, কারণ কতটা কি ড্যামেজ হয়েছে, ডেটাও ড্যামেজ হয়ে থাকতে পারে। তো তারপরে ওদের দুজনের এত বাজে লাগে বিষয়টায়, মানে ওরা একটা ইউটিউব চ্যানেল করছিল, সেখানে ওরা ওদের গেম খেলার ভিডিওগুলোকে দিত, মাঝে মধ্যে দু একটা গানও আর কি আপলোড করতো। তো কিছু বুঝতে পারছে না যে কী করবে। এবার রনির যে মা, তিনি কিন্তু ব্যাপারটা এর মধ্যে জেনে যায় যে ছেলেরা এরকম গানের প্রোগ্রামের নাম করে এরকম বেগুন কোদরে গেছিলো।
মানে ক্যামেরাটার ব্যাপারটা ওরকম হয়, তো দুজনে মিলে খুব কথাবার্তা বলছিল, তো সেটা কোনোভাবে রনির মা শুনে নেয়। এবার রনির মা যখন শুনেছে তখন উনি তো পুরো খুব রেগে গেছে, পুরো ফ্যামিলি মানে এদিকে রিজুর বাবা মাও জেনে গেছে যে ছেলেরা এরকম করেছে। তো বাড়িতে তো ওরা প্রচণ্ড বকা খায়, এবং যেহেতু ওই ক্যামেরাটা দুজনেরই খুব পছন্দের ছিল, দুজনে খুব আশা করে মানে আর কি কিনেছিল, তো ওই ক্যামেরাটা যে ওদের খারাপ হয়ে যায় এটা না ওদের খুব শক লাগে, খুব খারাপ লাগে ওদের, যে এত দাম দিয়ে এত শখ করে একটা ক্যামেরা কিনলাম, তো নিশ্চয়ই আমরা হয়তো ওখানে গিয়ে এটা কোনো ভুল করে ফেলেছি, এটা আমাদের করাটা উচিত হয়নি। বাড়ি থেকে ওদের খুব বকাবকি করে, এবং তারপরে ওদের আর কি এমনই হয় যে ওরা মানে তারপরে আর বেশ কিছুদিন কোনো ওই গেম ঠেম এসবও কিছু করতে পারেনি, এবং তারপরে ওদের কিছুদিন চ্যানেলটা পুরো বন্ধই ছিল, কিছুই করেনি ওরা। তার পরবর্তীতে দুজনেই চাকরি পেয়ে যায়, একজন পুনে একজন ব্যাঙ্গালোরে। তো তারপর থেকে আর ওটা কিছু করা হয়নি, এবং পরবর্তী সময় ওরা চ্যানেলটাকে পুরো ডিলিট করে দেয়। এবং এর পরে মানে এই যেটা লিখেছে যে 2024 জানুয়ারি মাসে ওরা একবার ওই ঝালদার দিকে গেছিলো, তো তখন ওরা ওই বেগুনকোদর স্টেশনটাকে ক্রস করছিল ওদের ট্রেনটা, তো তখনও কিন্তু ওরা এরকমই ফাঁকা ফাঁকা দেখেছে, এবং ওইটা দেখে ওদের সেই যে 2020-তে যে ওরা গেছিল সেই সময়কার ওদের ব্যাপারটা কিন্তু মনে পড়ে যায়। তো এটাই ছিল ঘটনা। তো যেটা রিজু লিখেছে যে ও কিন্তু এরকম কোনো মেয়েকেও দেখেনি, কিছুই না, কিন্তু কেন জানি না ওর একটা খুব আনক্যানি ফিলিংস এসেছিল, ওর মনে হচ্ছিল বারবার ওর পিছন থেকে কেউ আসছে যাচ্ছে, যেটার মানে ওর কাছে তো কোনো সেরকম কোনো টুলস ছিল না যেটা দিয়ে ও মানে যেটা দিয়ে ও ডিটেক্ট করতে পারবে যে কোনো এনার্জি, এক্সট্রা কোনো এনার্জি ওখানে ছিল কি ছিল না। আর সব থেকে যেটা বড় ব্যাপার এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে রিজু এবং রনি দুজনে আজ অব্দি বোঝেনি যে ওদের এই ভালো ক্যামেরাটা হঠাৎ করে পুরো খারাপটা হয়ে গেল কি করে। তো এর পরবর্তী সময়ে একজন নাকি রনিকে বলেছিল ওই যে ও বাথরুম পাচ্ছিল না খুঁজে, তো সেই জন্য ও বাইরেই কোনো একটা জায়গায় ও শৌচকর্মটা করেছিল, তো সেই জন্য হতে পারে যে কোনো একটা, যেহেতু ফাঁকা জায়গায় তো অনেক রকমেরই, দেখুন আমরা নিজের চোখে হয়তো খালি চোখে অনেক কিছু দেখতে পাই, কিন্তু এমন অনেক কিছুই থাকে, এমন অনেক এন্টিটিস থাকে যেগুলো হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না। আর সেই জন্যই কিন্তু বলা হয় যে যেখানে সেখানে এই ধরনের কাজকর্ম করতে নেই, ইভেন বলা হয় যে যেখানে সেখানে থুতুও ফেলতে নেই। তো সেরকম একটা কাজও করেছিল, হতে পারে সেই জন্য হয়তো ক্যামেরার উপর দিয়ে ব্যাপারটা গেছে, হয়তো এর থেকেও কোনো ক্ষতিকর কিছু হতে পারতো, তো ওইখানে ওর কিন্তু ওই কাজটা করা উচিত হয়নি যেটা ও করেছিল। তো হতে পারে সেই জন্য হয়তো ব্যাপারটা ওদের উপর একটা আক্রোশ হয় এবং সেটা ক্যামেরার উপর দিয়ে যায়। তো এইটাই ছিল ঘটনা। এবং আজকের ডেটে যেটা রিজু লিখেছে যে ও এবং রনি দুজনেই কিন্তু বিশ্বাস করে সত্যি এরকম অনেক জায়গায় আছে এবং অনেক কিছুই আছে যেগুলো হয়তো চোখে দেখা যায় না, কিন্তু তার মানে এই নয় যে সেখানে কোনো কোনো স্পিরিট বা কোনো আত্মার কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু নয়। এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওগুলোকে একটু সকলের সাথে শেয়ার করে দিন বেশি বেশি করে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।